আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা তোমাদের বইয়ের বলাত, আমার পরিচিতি। আজকে আমাদের পাঠ পরিচিতি বিষয় রসায়ন বিজ্ঞান, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা নিয়ে আজকে আমাদের পাঠ্য বিষয় হলো রাসায়নিক বিক্রিয়া। বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। এই যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার জন্য আমাদের বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন হয়। এই যন্ত্রপাতিগুলো আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি বিভিন্ন রিঅ্যাকশন সম্পন্ন করার জন্য, এক্সপেরিমেন্ট করার জন্য। এই অধ্যায়টা পড়ে আমরা কি জানতে পারবো? মূলত রাসায়নিক বিক্রিয়া, যেহেতু অধ্যায়টার নাম রাসায়নিক বিক্রিয়া, আমরা জানি আমাদের চারপাশে অনেক ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। আমরা গত ক্লাসে কিছু বিক্রিয়া সম্পর্কে দেখেছিলাম যে একটা বিক্রিয়ার মধ্যে ভৌত পরিবর্তন সংঘটিত হয়, রাসায়নিক পরিবর্তন সংঘটিত হয়, আবার এরা বিভাগ রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। আজকে আমরা যে বিষয়টা পড়বো যে বিভিন্ন মতবাদ অনুসারে জারণ বিজারণের সংখ্যা, আমরা জারণ বিজারণের সংখ্যা সম্পর্কে জানবো এবং জারক বিজারক পদার্থ কি সেটা লিখতে পারবে এই অধ্যায়টা পড়ে, এবং জারণ বিজারণ যে একই সাথেও সংঘটিত হতে পারে সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করা হবে। হ্যাঁ, তাহলে আমরা জারণ কি, আমরা এই অধ্যায়ের মধ্যে যে বিষয়টা পড়বো যে জারণ কি মূলত। দেখো, জারণ কিভাবে সংঘটিত হয়। যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখবে যখন কোনো একটা মৌল বা যৌগের সাথে অক্সিজেন, যা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন হয়, বা কোনো মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হয় এবং তাদের যোজনের বৃদ্ধি ঘটে, তাকে বলা হবে জারণ। ঠিক আছে আখি? হ্যাঁ, শুনতে পাচ্ছ? পুরাতন মতবাদ অনুসারে এটা কিন্তু অনেক আগের একটা মতবাদ যে জারণ বিজারণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে জারণ বিজারণ কি, আমরা সেই জারণ বিজারণ সম্পর্কে আমরা জানবো। তাহলে মূলত জারণ কি, পুরাতন মতবাদ অনুসারে আমরা বলতে পারবো যে সকল বিক্রিয়া সংঘটিত হলে কোনো একটা মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোগ ঘটে, বা কোনো একটা মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের অপসারণ হয় এবং পরিশেষে দেখা যায় কি তাদের যোজনী বৃদ্ধি হয়। যোজনী বলতে আমরা মূলত কি বুঝি, কোনো একটা মৌলে যুক্ত হওয়ার ক্ষমতা, হাইড্রোজেনে যুক্ত হওয়ার যে ক্ষমতা, অর্থাৎ একটা মৌলের সাথে আরেকটা মৌলে যুক্ত হওয়ার যে ক্ষমতা, তাকে বলা হয় যোজনী। এই যে একটা বিক্রিয়া যখন অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মূলকের সাথে সংযোজন হবে, বা ওখান থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌলের অপসারণ হবে, এই যে বিষয়গুলো রয়েছে এবং তার ফলে যোজনী বৃদ্ধি পাবে, এটাকে আমরা মূলত বলবো জারণ। ঠিক আছে? হ্যাঁ, তোমরা জারণ কি তাহলে এটা বুঝতে পেরেছো যে কোনো একটা বিক্রিয়া ফলে কোনো একটা মৌল বা যৌগের মধ্যে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন হবে। অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মূলকের কি হবে, কি সংঘটিত হবে? অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজক, অর্থাৎ এখানে অ্যাড হবে, অথবা মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হবে এবং দেখা যাবে কি সবশেষে তাদের মৌলের যোজনী বৃদ্ধি পাবে, এটাকে বলা হবে যোজনী, যেটা হলো পুরাতন মতবাদ। এর পরবর্তীতে হ্যাঁ, জারণ বিজারণ, নিম্নোক্ত বিক্রিয়াগুলোতে জারণ ঘটে। কিভাবে জারণ ঘটে আমরা সেটা কিভাবে বুঝবো? একটা বিক্রিয়ার মধ্যে যে জারণ সংঘটিত হয় সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ, দেখো, এই যে একটি বিক্রিয়া দেখতে পাচ্ছ, সেখানে কি হয়েছে দেখো, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে। জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
এখানে আমরা একটা বিক্রিয়া দেখানো হয়েছে, কিছু বিক্রিয়া আছে যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে এবং কপার অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড গঠন করে। কিউপ্রাস অক্সাইড থেকে Cu2O, এটা হলো কিউপ্রাস অক্সাইড, এটার সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় সেই কপার অক্সাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াগুলোতে জারণ ঘটে, সেগুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব। মূলত এখানে যে বিষয়গুলো দেখানো হবে যে একটা মৌলের কি হচ্ছে এখানে দান গ্রহণের মাধ্যমে, অর্থাৎ কিছু মৌল রয়েছে যারা ইলেকট্রন দান করবে, যারা ইলেকট্রন দান করবে তাদের মধ্যে হবে জারণ বিক্রিয়া, অর্থাৎ এক্ষেত্রে দানের মাধ্যমে যে সংঘটিত হবে যে বিক্রিয়াটাকে, সেটাকে আমরা বলবো মূলত জারণ বিক্রিয়া। এরপরে যে বিজারণ, আগে আমাদেরকে জানতে হবে যে জারণ বিজারণ কি, তারপরে আমরা বলতে পারবো যে এখানে কোথায় জারণ সংঘটিত হচ্ছে বা কোথায় বিজারণ সংঘটিত হচ্ছে। যে বিজারণ কাকে বলে, যে বিক্রিয়ায় বিক্রিয়কের সাথে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক পরমাণু বা মূলকের সংযোজন বা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পরমাণু বা মূলকের বিয়োজন ঘটবে এবং যোজনের হ্রাস ঘটবে। আমরা প্রথমে যে জারণটা দেখেছিলাম, জারণের মধ্যে কি হয়, যোজনের বৃদ্ধি ঘটে। জারণের মধ্যে আমরা কি দেখতে পেয়েছিলাম, যোজনের হ্রাস ঘটবে নাকি বৃদ্ধি ঘটবে জারণের ক্ষেত্রে? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এক্ষেত্রে আমরা তোমাদেরকে যে জারণের সংখ্যাটা বলেছিলাম, সেক্ষেত্রে বিক্রিয়ায় জারণের ক্ষেত্রে মৌলের যোজনী বৃদ্ধি পেয়েছিল, কিন্তু বিজারণের ক্ষেত্রে দেখা যাবে কি তার উল্টো বিক্রিয়া হয়ে থাকবে, অর্থাৎ যে বিক্রিয়ায় দেখা যাবে বিক্রিয়কের সাথে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মকের সংযোজন হবে। জারণের ক্ষেত্রে দেখেছিলাম অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পরমাণু সংযোজন, আর বিজারণের ক্ষেত্রে দেখা যাবে সেক্ষেত্রে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক পরমাণু বা মূলকের সংযোজন, অথবা অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পরমাণু বা মূলকের বিয়োজন ঘটবে এবং সর্বশেষে দেখা যাবে তাদের যোজনী হ্রাস পেয়েছে। ওই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো বিজারণ। ওই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো, বিজারণ বিক্রিয়া বলবো। এই ধরনের বিক্রিয়াগুলোতে মূলত বিজারণ ঘটে। সেটা দেখা যায় কি, ফেরিক ক্লোরাইড যখন H2 এর সাথে বিক্রিয়া করে, তোমরা একটু বিক্রিয়াটি খেয়াল করো। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আখিল, সবুজ, হ্যাঁ একটু দেখো। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ফেরিক ক্লোরাইড FeCl2 হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড এবং পানি উৎপন্ন করছে। ফেরাস ক্লোরাইড এবং HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করছে। এক্ষেত্রে দেখো তোমরা প্রথমের বিক্রিয়াটাতে বিক্রিয়কে ক্লোরিনের পরিমাণ হলো আয়রনের যে জারণ সংখ্যা সেটা হলো +3, সেটা হ্রাস পেয়ে ফেরাস ক্লোরাইডে 2 হয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্রিয়াটা আমরা স্প্রেডের মধ্যে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বিজারণ ঘটেছে, অর্থাৎ যোজনীর সংখ্যা হ্রাস ঘটেছে বিধায় এই বিক্রিয়াটাকে বলা হবে বিজারণ বিক্রিয়া। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি জারণ বিজারণের সংখ্যাটা দেখতে পেয়েছো? সবুজ, শুনতে পাচ্ছ আমাকে? তাহলে হ্যাঁ, ওকে। তাহলে এখানে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, একটু ভালো করে খেয়াল করো যে ফেরিক ক্লোরাইড FeCl3 যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন সে ফেরাস ক্লোরাইড FeCl2 তে পরিণত হয় এবং সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে তোমরা যদি জারণ মানটা দেখতে পাও, মানে বৃদ্ধি পেয়েছে কিনা হ্রাস পেয়েছে, যেহেতু বিজারণ ঘটে সেক্ষেত্রে একটু দেখো এখানে আয়রনের কত +3, এখানে আয়রনের হলো +3, সেটা যখন উৎপাদে পরিণত ফেরাস ক্লোরাইডে পরিণত হয়েছে সে +2 তে পরিণত হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে মানটা যোজনীটা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। কারণ বিজারণের ক্ষেত্রে বলা হয়েছে যে পরিশেষে যোজনী হ্রাস পাবে, সেই বিক্রিয়াগুলোকে আমরা বলবো বিজারণ বিক্রিয়া। একইভাবে এখানেও খেয়াল করো, কপার সালফেটের সাথে যখন আয়রন বিক্রিয়া করেছে তখন কপার সালফাইডের ক্ষেত্রেও কি হয়েছে, কপার আলাদা হয়ে গেছে, ফেরাস সালফেটের সাথে যুক্ত হয়েছে। এখানেও কিন্তু কি ঘটেছে, হ্রাস ঘটেছে, যার কারণে আমরা এই বিক্রিয়াগুলোকে মূলত বলবো এই ধরনের বিক্রিয়ায় বিজারণ সংঘটিত হয়েছে। তাহলে এখন তোমাদের একটু আগে যেটা দেখালাম সেটা হলো পুরাতন মতবাদ অনুসারে। এখন যদি আমরা নতুন মতবাদ অনুসারে যদি সংখ্যাটা আমরা জানতে চাই, তাহলে কি বলবো, জারণ বিজারণের ইলেকট্রনীয় বা আধুনিক সংখ্যা। হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জারণ বিজারণের ইলেকট্রনীয় বা আধুনিক সংখ্যা
খেয়াল রাখবে জারণ বিক্রিয়া কাকে বলে। কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম সেটা ছিল পুরাতন মতবাদ, আর নতুন মতবাদ অনুযায়ী যদি আমরা জারণকে সংজ্ঞায়িত করতে চাই, যে আমরা বলবো যে বিক্রিয়ায় কোন একটা পরমাণু, মূলক বা আয়ন থেকে যখন এক বা একাধিক ইলেকট্রনের অপসারণ ঘটবে, জারণের ক্ষেত্রে অবশ্যই কি হবে, ইলেকট্রনের গ্রহণ ঘটবে নাকি অপসারণ ঘটবে? যে বিক্রিয়ায় কোনো একটা পরমাণু, মূলক বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণের ফলে ধনাত্মক চার্জ বেড়ে যাবে। যখনই একটা ইলেকট্রন ত্যাগ হবে, খেয়াল রাখবে সেখানে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে এবং ওই বিক্রিয়াটাকে আমরা বলবো জারণ বিক্রিয়া। এটা হলো জারণ বিজারণের ইলেকট্রনীয় বা আধুনিক সংজ্ঞা। দেখি বলো জারণ কাকে বলে? জারণ কাকে বলে? হ্যাঁ জিম, সবুজ বলো। এটা যে বিক্রিয়ায় কোনো পরমাণু, মূলক বা আয়ন থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারণের ফলে ধনাত্মক চার্জ বেড়ে যায় তাকে জারণ বলে। জারণ বলে, গুড। অর্থাৎ যে বিক্রিয়ায় মনে রাখবে কোন একটা মূলক, পরমাণু বা আয়ন তারা ইলেকট্রন ত্যাগ করবে। সহজ ভাষায় আমরা মনে রাখবো যে জারণের ক্ষেত্রে ত্যাগ হবে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, আর ইলেকট্রন ত্যাগ করলে সেখানে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়, এটাকে আমরা জারণ বলবো। আর এটার যে পুরাতন মতবাদ সেটা কি দেখেছো? জারণ কাকে বলে? জারণের পুরাতন মতবাদ, পুরাতন মতবাদ অনুসারে জারণের সঙ্গে, হ্যাঁ বলো। ম্যাম জারণ হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক থেকে ইলেকট্রন বর্জন বা অপসারণ প্রক্রিয়াকে জারণ বলে। হ্যাঁ বলা যাবে, হ্যাঁ দেওয়া যাবে, তবে এটা হলো আধুনিক মতবাদ, ঠিক আছে। যদি তোমাদেরকে বলা হয় জারণ বিজারণের বা জারণের ইলেকট্রনীয় বা আধুনিক মতবাদ দেখো, তখন তোমরা এটা লিখবে, ঠিক আছে। আর পুরাতন মতবাদ অনুসারে আমরা কি বলেছিলাম একটু আগে, যেটা বলা হয়েছিল পুরাতন মতবাদটা যারা স্ক্রিনে দেখতে পেয়েছিলে দেখি বলো। আমি জারণের পুরাতন একটা মতবাদ তোমাদের এখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কি পুরাতন মতবাদ? হ্যাঁ যারা দেখতে পাওনি তাদের জন্য আমি আবারও একটু দেখাচ্ছি, একটু দেখো। পুরাতন মতবাদ অনুসারে জারণের সংখ্যা দেখি বলো। পুরাতন মতবাদ অনুসারে জারণের সংখ্যা এখান থেকে দেখে নাও। এখানে বলা হয়েছে যে বিক্রিয়ায়, হ্যাঁ তোমরা কি দেখতে পাচ্ছ যে বিক্রিয়ায় কোনো একটা মৌল বা যৌগের, এটা আমাদের জানার প্রয়োজন, কারণ এখানে কি যোজনী হ্রাস বা বৃদ্ধির যে ব্যাপারটা রয়েছে সেটা বোঝার জন্য আমাদেরকে কিন্তু পুরাতন মতবাদটাও একটু জানা থাকা দরকার আমাদের, যে বিক্রিয়ার ফলে কোনো একটা মৌল বা যৌগের অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলকের সংযোজন ঘটবে, আবার যৌগ থেকে যদি হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌলকের অপসারণ ঘটে, মূলকের অপসারণ হয় এবং দেখা যাবে পরিশেষে যোজনী বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি হবে, যোজনীর পরিমাণটা বৃদ্ধি পাবে, তাকে বলা হবে মূলত জারণ। তাহলে পুরাতন মতবাদ অনুসারে তোমরা কি জারণের সংখ্যাটা বলতে পারবে? হ্যাঁ বলো, এটা হলো পুরাতন মতবাদ। হ্যাঁ যে বিক্রিয়ার ফলে কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন বা তড়িৎ মৌল বা যৌগ থেকে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হয় এবং পরিশেষে সংশ্লিষ্ট মৌলের যোজনী বৃদ্ধি পায়, তাকে জারণ বলে। জারণ বিক্রিয়া বলে। আর বিজারণ বিক্রিয়া আমরা সেম ভাবে বলবো, বিজারণ বিক্রিয়াটা হলো এর অপোজিট একদম, যে বিক্রিয়ার ফলে কোনো মৌল বা যৌগে কি হবে, হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল বা মূলকে কি ঘটবে, সংযোজন ঘটবে এবং অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক মূলকের অপসারণ ঘটবে এবং সেক্ষেত্রে বিক্রিয়ার হ্রাস ঘটবে। সেক্ষেত্রে কি ঘটবে, বিক্রিয়ার হ্রাস সংঘটিত হবে, সেই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি বিজারণ বিক্রিয়া। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে আমরা এখানে বুঝিয়ে দিয়েছিলাম যে বিজারণ বিক্রিয়া কিভাবে ঘটবে। তোমরা একটু বিক্রিয়াটা খেয়াল করো, আবারও তোমাদের জন্য যারা ছিলেন না প্রথম থেকে তাদের জন্য একটা দেখাচ্ছি, যে ফেরিক ক্লোরাইড বিক্রিয়ার মধ্যে যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে সে ফেরাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড গঠন করে। এক্ষেত্রে এর জারণ সংখ্যা আমরা +3 আয়রনে, সেটা হ্রাস পেয়ে ফেরাস ক্লোরাইডে সেটা +2 হয়ে গেছে, অর্থাৎ এক্ষেত্রে যোজনীটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। যে ক্ষেত্রে আমরা দেখতে পাবো যোজনী হ্রাস পেয়েছে সেটাকে আমরা বলবো সেখানে বিজারণ সংঘটিত হয়েছে, আর যদি দেখতে পাই যে আমরা বৃদ্ধি হয়েছে সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কি জারণ বিক্রিয়া।
ঠিক আছে, এর পরবর্তীতে আরো দেখো, তাহলে এরপরে আমরা তোমাদেরকে দেখিয়েছি ইলেকট্রনের আধুনিক সংখ্যাটা, যে অপসরণ হলে ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে তাকে আমরা জারণ বলবো। আর বিজারণ কাকে বলবো, এই সংখ্যাগুলো তোমরা একটু নোট করে ফেলবে। বিজারণ যে বিক্রিয়ায় কোনো একটা পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ জারণ বিজারণকে একজনে ত্যাগ করলে সেই ত্যাগকৃত ইলেকট্রন আরেকজনে গ্রহণ করবে। তাহলে এই ক্ষেত্রে বিজারণের কাজ হলো কোনো একটা বিক্রিয়া সংঘটিত হলে সেখানে কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করার ফলে সে নেগেটিভ চার্জে বেড়ে যাবে তার মধ্যে, এবং তাকে আমরা বলবো বিজারণ। ঠিক আছে, তাহলে বিজারণ কাকে বলে, বিজারণ কাকে বলে? ম্যাম জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে। অর্থাৎ এক্ষেত্রে পরমাণু বা মূলক ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে আমরা জানি সবসময়, এর আগেও তোমাদের বলা হয়েছিল তোমাদের, যে ইলেকট্রন গ্রহণ করলে সেক্ষেত্রে ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে এবং তাকে আমরা বলবো মূলত বিজারণ। আর যদি সেক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করে তার মধ্যে ধনাত্মক চার্জ বেড়ে যাবে, যাকে বলা হবে জারণ। তাহলে জারণ বিজারণের এই দুইটা সংখ্যা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে, কারণ আমরা যে বিভিন্ন বিক্রিয়াগুলো দেখবো ওখানে এই জিনিসটা বেশি প্রয়োজন হবে, কারণ জারণ বিজারণ নাবসনামের রিঅ্যাকশনের মধ্যে যে এদের হ্রাস বৃদ্ধি সেটা বোঝাটা সম্ভব হবে না। এর পরবর্তীতে দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে কি ঘটেছে দেখো, আয়রন, আয়রন যখন লেডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ লেড 2+ এর সাথে বিক্রিয়া করে, তখন লেড প্লাস Fe2+, অর্থাৎ একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে জারণ হচ্ছে সেটা কিভাবে খেয়াল করব। যেমন এখানে দেখো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়রনের প্রথমে যে যোজনীটা ছিল সেটা কি শূন্য, আয়রনের উপর কোনো যোজনী তোমরা দেখতে পাচ্ছ? না ম্যাম। হ্যাঁ, সেক্ষেত্রে সে যখন দুইটা ইলেকট্রন কি করবে, এখানে ত্যাগ করবে নাকি গ্রহণ করবে? ম্যাম গ্রহণ করবে। গ্রহণ করবে, হ্যাঁ একমত আছো? গ্রহণ করবে নাকি ত্যাগ করবে? ত্যাগ করলে না পজিটিভ চার্জ বেড়ে যায়, খেয়াল আছে? আয়রন দুটি ইলেকট্রন এখানে ত্যাগ করবে, ত্যাগ করার ফলে দেখা যাবে যে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, হ্যাঁ গ্রহণ করবে নাকি ত্যাগ করবে? ত্যাগ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আয়রনের জারণ ঘটেছে, অর্থাৎ আয়রন 0 থেকে +2 উন্নীত হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে যোজনীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা বলবো এই যে বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেখানে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আয়রনের জারণ সংঘটিত হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো লেডের ক্ষেত্রে খেয়াল করো, এখানে আয়রনের ক্ষেত্রে আয়রন কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে, আয়রন কি করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে তার 0 থেকে +2 উন্নীত হয়েছে। আর লেডের ক্ষেত্রে দেখো, আয়রন যে ইলেকট্রনটা কি করেছিল, ত্যাগ করে আয়রন 2+ পরিণত হয়েছিল, আয়রন দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2+ আয়নে পরিণত হয়েছিল, লেড সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে, অর্থাৎ +2 সেটার থেকে সে কি হয়ে গেছে, 0-তে উন্নীত হয়েছে, অর্থাৎ হ্রাস ঘটেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লেডের উৎপাদক থেকে বিক্রিয়কে ট্রান্সফার হতে এখানে আমরা যোজনীর হ্রাস ঘটেছে, +2 থেকে সে গ্রহণ করার ফলে +2-তে উন্নীত হয়েছিল, এবং আবার সে কি হয়ে গেছে, সেখানে যোজনীটা 0-তে কনভার্ট হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারবো যে লেডের বিজারণ ঘটেছে, সে ইলেকট্রন গ্রহণ করলে সেক্ষেত্রে আমরা জানি ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়, ত্যাগ করলে সেখানে ধনাত্মক চার্জের পরিমাণ বাড়ে, আর গ্রহণ করলে সেক্ষেত্রে ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ লেড দুটি ইলেকট্রন গ্রহণ করার ফলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে এখানে লেডের বিজারণ সংঘটিত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে জারণ কিভাবে সংঘটিত হয় বা বিজারণ কিভাবে সংঘটিত হতে পারে, তোমরা কি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে এখানে দেখো আয়রন এখানে দুইটা ইলেকট্রন কি করেছে, তোমরা বলছো গ্রহণ হয়েছে এখানে নাকি ত্যাগ হয়েছে? Fe থেকে সে যখন ত্যাগ করেছে Fe2+ এ পরিণত হয়েছে, অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগ করেছে, যার কারণে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে আমরা এখানে যোজনীর বৃদ্ধি হয়েছে, এই কারণে বলবো আয়রনের জারণ সংঘটিত হয়েছে। আবার আয়রনে ত্যাগকৃত ইলেকট্রনগুলো লেড গ্রহণ করে সে কিসে পরিণত হয়েছে,
জিরোতে অর্থাৎ +2 থেকে সেখানে জিরোতে চলে এসেছে, যার কারণে এখানে যোজনীর হ্রাস ঘটেছে। তাহলে আমরা ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বলতে পারবো যে লেডের বিজারণ সংঘটিত হয়েছে। এভাবে একটা বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ কিন্তু একসাথে সংঘটিত হয়, তাই আমরা বলতে পারি যে জারণ বিজারণ যুগপৎ ঘটে। ঠিক আছে, এরপর আরো একটা উদাহরণের সাহায্যে আমি এখানে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি। হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ব্রোমিন ইলেকট্রন গ্রহণ করে। ব্রোমিন কি করেছে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে জারক পদার্থ, আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে সে হলো জারণ বিক্রিয়া। ইলেকট্রন ত্যাগ করলে তাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। কিন্তু সে যদি ইলেকট্রন গ্রহণ করে থাকে তাহলে যে পদার্থটা হবে সেটা হবে জারক পদার্থ। যেমন ব্রোমিনের সাথে যে হাইড্রোজেনের বিক্রিয়াটা দেখছো সেখানে হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন হয়। ব্রোমিন থেকে কি উৎপন্ন হয়? ব্রোমিন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ব্রোমিন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? হাইড্রোজেন ব্রোমাইড। অর্থাৎ এখানে হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন হলো তড়িৎ ধনাত্মক আর ব্রোমিন হলো তড়িৎ ঋণাত্মক। অর্থাৎ ব্রোমাইড আয়নটা হলো তড়িৎ ঋণাত্মক আয়ন। এক্ষেত্রে ব্রোমিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করবে, আমরা জানি গ্রহণ করলে সে পজিটিভ হয়। পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে গ্রহণ করলে? হ্যাঁ দেখি বলো, যে গ্রহণ করে সে কি পজিটিভ থাকে নাকি নেগেটিভ? ম্যাম যে গ্রহণ করে সে তো পজিটিভ থাকে। শিওর? গ্রহণ করলে পজিটিভ নাকি নেগেটিভ? ম্যাম প্লাস হয়ে যায় না? ত্যাগ করলে, তোমাদেরকে বারবার বলছি যে ত্যাগ করে সে কি হবে? ও সরি ম্যাম, আসলে যে গ্রহণ করে সে তো নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, যে গ্রহণ করে সে নেগেটিভ হয়ে যায়। এই জিনিসগুলো দেখেছো, এগুলো বারবার নেগেটিভ হবে। হ্যাঁ নেগেটিভ হবে। গুড, কারণ এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। অনেকের এটা কনফিউশন হয়ে থাকে যে জারণ বিজারণ একটা, আবার একটু উল্টা অপোজিট জারক বিজারক। অর্থাৎ খেয়াল রাখবে যে ইলেকট্রন ত্যাগ করবে সে সবসময় কি হবে? পজিটিভ, কারণ ত্যাগ করার ফলে তার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যাবে, আর যে গ্রহণ করবে সে নেগেটিভ হবে। সেক্ষেত্রে তোমরা একটু বিক্রিয়াটা খেয়াল করো। এখানে ব্রোমিন Br2, ব্রোমিন যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে তখন সে হাইড্রোজেন ব্রোমাইডে পরিণত হয়। এক্ষেত্রে আমরা ব্রোমাইডে দেখতে পাচ্ছি ব্রোমিন মাইনাস হয়ে গিয়েছে, কারণ সে ইলেকট্রন কি করেছে? গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ করেছে বিধায় আমরা এখানে ব্রোমিনকে বলবো ব্রোমিন হলো একটি জারক পদার্থ। যে গ্রহণ করে আমরা তাকে কি বলবো? যে গ্রহণ করে, কোন একটা ইলেকট্রন যে গ্রহণ করবে তাকে আমরা কি পদার্থ বলবো? জারক পদার্থ। কারণ ব্রোমিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন ব্রোমাইড গঠন করে। হলো গ্রহণ করে মাইনাসে চার্জে পরিণত হয়েছে, অর্থাৎ +2 থেকে সেখানে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। অর্থাৎ যোজনী আমরা যদি পুরাতন মতবাদ অনুসারে দেখতে যাই সেক্ষেত্রে হ্রাস ঘটেছে। অর্থাৎ এটা হয়েছে বিজারণ বিক্রিয়া, কিন্তু পদার্থটা হলো জারক পদার্থ। Br2 থেকে Br- যে ব্রোমাইড আয়নটা হয়েছে সেখানে হয়েছে কি? বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, হ্রাস ঘটেছে যোজনী, কিন্তু ব্রোমিন যেহেতু ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয়েছে তাই এটা হলো একটা জারক পদার্থ। সেম ভাবে আমরা যখন হাইড্রোজেনের ক্ষেত্রে খেয়াল করব, হাইড্রোজেনের ক্ষেত্রে একটু দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ, কারণ যে কেউ একটা বিক্রিয়ার মধ্যে কোন একটা ইলেকট্রন যদি ত্যাগ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা গ্রহণের প্রয়োজন আছে। যেহেতু এখানে ইলেকট্রন কি করেছে? আর হাইড্রোজেন এখানে হয়তোবা গ্রহণ লিখেছি, এটা হবে ত্যাগ, ভুলে একটু এখানে গ্রহণ চলে এসেছে, এটা হবে ত্যাগ। এখানে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করে, ফলে এটা কি পদার্থ হবে? বিজারক পদার্থ। ঠিক আছে, হাইড্রোজেন এখানে ত্যাগ করে পজিটিভ চার্জে পরিণত হবে, যার কারণে হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করবে এবং সে হবে একটা বিজারক পদার্থ। ঠিক আছে, এটা হলো মূলত জারক পদার্থ এবং বিজারক পদার্থের সংখ্যা। এখন তোমাদেরকে যে বলেছিলাম জারণ বিজারণ একই সাথে ঘটে, সেটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা তোমাদের একটা প্রশ্ন মূলত, যে জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় তা কিভাবে ব্যাখ্যা করবে। তোমাদেরকে বারবার বলছি যে কোনো একটা বিক্রিয়ায় যখন ইলেকট্রন ত্যাগ ঘটবে সেখানে অবশ্যই গ্রহণ ঘটবে। অর্থাৎ একটা বিক্রিয়া যদি জারণ সংঘটিত হয় সেখানে অবশ্যই বিজারণ সংঘটিত হতে হবে, না হলে বিক্রিয়াটা কি হবে না? কমপ্লিট হবে না। কারণ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার মাধ্যমে যে কোনো একটা বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে। যেমন তোমাদের আমি উদাহরণের সাহায্যে যদি সেটা তোমাদের কাছে ব্যাখ্যা করতে যাই, ঠিক আছে, যেমন জিঙ্ক। আমি একটা তোমাদেরকে বিক্রিয়া বলছি, তোমরা একটু লিখো তোমাদের খাতায়। জিঙ্ক যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক
দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে যখন জিঙ্ক 2+ পরিণত হবে তখন সে হবে জিঙ্কের কি ঘটবে, জারণ ঘটবে। জিঙ্ক যখন দুইটা ইলেকট্রন, তোমরা এখানে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছ, জিঙ্ক ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস আয়রন উৎপন্ন করেছে। এই বিক্রিয়াটা জারণ বিজারণ বিক্রিয়া একসাথে ঘটে, বা এই বিক্রিয়াটি জারণ বিজারণ দেখায় বা যুগপৎ ঘটে। এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। যদি তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা কিভাবে ব্যাখ্যা করবে? হ্যাঁ, তোমরা কি তোমাদের খাতায় লিখেছো বিক্রিয়াটা? হ্যাঁ, সবুজ শুনতে পাচ্ছ আমাকে? জিঙ্ক ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস আয়রন গঠন করে। এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে, সেই বিক্রিয়াটা জারণ বিজারণ একসাথে ঘটে। এটার ব্যাখ্যা যদি তোমাদেরকে বলতে বলা হয় তাহলে তোমরা সুন্দর করে এটা ব্যাখ্যা করে দিবি যে জিঙ্ক একটু খেয়াল করো, জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এই বিক্রিয়ায় জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হবে। অর্থাৎ এখানে জিঙ্কের কি ঘটবে, যদি সে ত্যাগ করে সেখানে কি জারণ ঘটবে নাকি বিজারণ ঘটবে? জিঙ্ক যখন দুইটা ইলেকট্রন ত্যাগ করবে সেখানে জারণ ঘটবে নাকি বিজারণ ঘটবে? ম্যাম ত্যাগ করলে তো বিজারণ ঘটবে। ত্যাগ করলে বিজারণ? হ্যাঁ, ওর সাথে কি একমত আছো অন্য কেউ? আমি কি ত্যাগ করলে কি বিজারণ ঘটে নাকি জারণ ঘটে? জারণ ঘটে। জারণ ঘটবে। দুইটা ইলেকট্রন যখন ত্যাগ করবে, একটু ভালো করে খেয়াল করো, যখন দুইটা ইলেকট্রন দান করবে, একদম সহজ ভাষায় মনে রাখবে, আমি বারবার তোমাদেরকে বলছি জারণ কি, যেই ইলেকট্রন ত্যাগ করবে, জারণের কাজ হলো ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেটা হবে জারণ বিক্রিয়া। আর যদি সে গ্রহণ করে, কনফিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ কনফিউশন হয়ে যাচ্ছে, সেই কারণে এই বিষয়গুলো বারবার বলার কারণ হলো যেটা গ্রহণ করবে সেটা হচ্ছে বিজারণ না? হ্যাঁ, যেটা ত্যাগ করবে। একটু তোমরা লিখে রাখো, আমি তোমাদেরকে বলছি জারণ দিয়ে লিখে রাখো। জারণ বিজারণ, জারক বিজারক, দুইটার মধ্যে একটু কি হয়ে যায়, কনফিউশন হয়ে যায়। যে জারণ, খেয়াল রাখবে দুইটা ইলেকট্রন ত্যাগ করলে সেটা হবে জারণ, ইলেকট্রন ত্যাগ করলে তাকে আমরা কি বলবো? ম্যাম জারণ। জারণ। আর গ্রহণ করলে হচ্ছে বিজারণ বলবো। আর যদি যে ত্যাগ করবে সে, তাকে কি আমরা জারক বলবো না বিজারক বলবো? যে ইলেকট্রন ত্যাগ করবে ওই পদার্থকে আমরা কি বলবো? যে গ্রহণ করবে সেটাকে আমরা কি পদার্থ বলবো? যে গ্রহণ করবে বিজারক পদার্থ, আর যে ত্যাগ করবে সে হলো জারক পদার্থ। না, যে গ্রহণ করবে তাকে আমরা কি বলবো? জারক পদার্থ। আর যে ত্যাগ করবে সেটাকে আমরা বলবো বিজারক পদার্থ। গ্রহণ করবে সেটাকে বলবো হচ্ছে বিজারণ। হ্যাঁ, বিজারণ। যে গ্রহণ করবে তাকে আমরা বলবো বিজারণ, আর যে ত্যাগ করবে তাকে আমরা বলবো জারণ। ঠিক আছে, আমি তোমাদের আগে জারণ বিজারণটা তোমাদের কাছে আগে ক্লিয়ার হোক, তারপর আমরা জারক বিজারকে যাবো আবার। ঠিক আছে, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বিক্রিয়া তোমাদের খাতায় লিখতে বলেছি, যে জিঙ্ক ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং আয়রন উৎপন্ন করে। এই বিক্রিয়াটা একটু তোমরা খাতায় লিখো। এক্ষেত্রে বিক্রিয়াটার দিকে একটু খেয়াল করো, যে জিঙ্ক এক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে, দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। আমরা জানি জিঙ্কে 2+ পরিণত হয়, তাহলে জিঙ্ক তার অতিরিক্ত, তার সেলের মধ্যে যে অতিরিক্ত দুইটা ইলেকট্রন আছে, সে চাইলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। অর্থাৎ জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হবে, এবং তার যে ত্যাগকৃত ইলেকট্রন কে গ্রহণ করবে? আয়রন। আয়রন Fe2+, তার সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে আয়রনে পরিণত হবে। এক্ষেত্রে আয়রনের কি ঘটবে? বিজারণ ঘটবে। যেহেতু সে গ্রহণ করবে, তাহলে আমরা বলতে পারবো যে আয়রনের মধ্যে বিজারণ ঘটবে। সুতরাং বলা যাবে যে একটা বিক্রিয়ায় জারণের পাশাপাশি কি ঘটবে? বিজারণ ঘটবে। কারণ জারণ ছাড়া কখনো বিজারণ, বা বিজারণ ছাড়া জারণ কখনোই সম্ভব নয়। অর্থাৎ একটা বিক্রিয়া হওয়ার জন্য জারণ বিজারণ বিক্রিয়া দুইটাই সংঘটিত হওয়া প্রয়োজন। কারণ একটা অর্ধ বিক্রিয়া বলা হয়, যেমন তোমরা যে বিক্রিয়াটা দেখছো প্রথম দিকে, যে বিক্রিয়া জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, এটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। এবং আবার যেটা দেখতে পাচ্ছ নিচে, আয়রন ইলেকট্রন গ্রহণ করে আয়রনে পরিণত হয়েছে, আয়রন 2+ থেকে আয়রনে পরিণত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যোজনী হ্রাস ঘটেছে, অর্থাৎ +2 থেকে 0-তে পরিণত হয়েছে, অর্থাৎ যোজনী হ্রাস ঘটেছে। তাহলে এখানে বলবো আমরা আয়রনের বিজারণ সংঘটিত হয়েছে। অর্থাৎ জারণ বিজারণ দুইটা পাশাপাশি সংঘটিত হয়, একটা ছাড়া আরেকটা হওয়া সম্ভব নয়। এখন কি তোমাদের কাছে জারণ বিজারণ বিক্রিয়াটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমাকে তাহলে একটু বলো। আমি যদি তোমাদেরকে বলি যে জিঙ্ক প্লাস আয়রন সালফেট বিক্রিয়া করে জিঙ্ক সালফেট আয়রন গঠন করে, এটা ব্যাখ্যা করো। জারণ বিজারণ বিক্রিয়া একসাথে সংঘটিত হয়, বলো। তাহলে কিভাবে বলবে?
ম্যাম জিঙ্কের 2টি ইলেকট্রন ত্যাগ করার ফলে উপরোক্ত বিক্রিয়ায় জিঙ্কের জারণ ঘটে, আর হচ্ছে জারক হচ্ছে ম্যাম হ্যাঁ, জারক কি? এখানে বিজারক, এখানে জিঙ্কটা হলো বিজারক পদার্থ, এটা খেয়াল রাখবে। যে ত্যাগ করবে সে হলো কি পদার্থ? বিজারক পদার্থ। জিঙ্ক যেহেতু ইলেকট্রন ত্যাগ করবে, সে কি পদার্থ হবে? বিজারক। বিজারক। যে ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় জারণ। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক পদার্থ। আর আয়রনের ক্ষেত্রে কি হয়েছে? আয়রন ফেরাস সালফেট থেকে আয়রনের ক্ষেত্রে 2টি ইলেকট্রন গ্রহণ করার ফলে হচ্ছে উপরোক্ত বিক্রিয়ায় আয়রনের বিজারণ ঘটে। হ্যাঁ, বিজারণ ঘটেছে, অর্থাৎ সেখানে একটু খেয়াল করো, হ্রাস ঘটেছে, যোজনীর হ্রাস ঘটেছে। যেখানে আয়রনে তোমরা কি দেখতে পাচ্ছ, Fe2+ থেকে যখন সে 2টা ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে, অর্থাৎ তার মধ্যে নেগেটিভিটি বেড়ে গিয়েছে, তখন সে 0-তে পরিণত হয়েছে। অর্থাৎ যোজনীর সংখ্যা +2 থেকে 0 হয়েছে, কিছু নেই মানে এখানে একটা 0। আয়রনের এখানে হ্রাস ঘটেছে। অর্থাৎ আমরা পুরাতন মতবাদ অনুসারে যদি দেখতে যাই, বিজারণ কাকে বলা হয়? যেখানে পরিশেষে দেখা যাবে কি, যেখানে যোজনী হ্রাস ঘটবে সেটাকে আমরা বিজারণ বিক্রিয়া করব। আর যেহেতু আয়রন 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আয়রনের বিজারণ সংঘটিত হয়েছে। অর্থাৎ এই বিক্রিয়া একসাথে কি হয়েছে? এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, কমপ্লিট করো তোমার প্রশ্নটা, প্রশ্নের উত্তরটা। এক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? যে জারণ বিজারণ একসাথে সংঘটিত হয়েছে। যদি তোমাদের কোনো প্রশ্ন করা হয় যে জারণ বিজারণ একটি যুগপৎ ঘটনা, ব্যাখ্যা করো, তোমরা এই যে আমি তোমাদের স্ক্রিনে একটা উদাহরণ বিক্রিয়া দিলাম উদাহরণ হিসেবে, সেই উদাহরণ দিয়ে এভাবে বিক্রিয়াগুলো, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া দেওয়ার মাধ্যমে তোমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারো যে বিক্রিয়ায়, একই বিক্রিয়ার ক্ষেত্রে জারণের পাশাপাশি বিজারণ সংঘটিত হবে। কারণ জারণ ছাড়া বিজারণ সম্ভব নয়, আবার বিজারণ ছাড়া জারণ সম্ভব নয়। অর্থাৎ আমরা বলতে পারবো জারণ বিজারণ যুগপৎ ঘটনা, অর্থাৎ একই সাথে সংঘটিত হয়, যার কারণে এটাকে যুগপৎ ঘটনা বলা হবে। ঠিক আছে? এরপরে আরো কিছু বিষয় রয়েছে তোমার যে আলোচনা করবো, যে বিক্রিয়া। ঠিক আছে? হ্যাঁ, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, পাচ্ছি। হ্যাঁ, গত ক্লাসে আমি একটা বিক্রিয়া সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া বলতে কি বুঝো? উভমুখী বিক্রিয়া গত ক্লাসে যারা ছিলে দেখি বলো, উভমুখী বিক্রিয়া কাকে বলে? আমি কিছু বিক্রিয়ার ধরন বলেছিলাম, অর্থাৎ বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। তার মধ্যে বিক্রিয়াগুলোর কিছু বিভাগ ছিল, অর্থাৎ বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটা ছিল একমুখী বিক্রিয়া, আর একটা ছিল উভমুখী বিক্রিয়া। এখন এক্ষেত্রে উভমুখী বিক্রিয়া কাকে বলে? হ্যাঁ, যারা ছিলেন না তারা একটু ভালো করে খেয়াল করো। উভমুখী বিক্রিয়া আমরা নামটা থেকেই যে বলতে পারবো যে যে বিক্রিয়ায় দেখা যাবে, আমরা কিছু বলেছি বিক্রিয়ক, একটা বিক্রিয়া হওয়ার জন্য সেখানে কিছু বিক্রিয়ক অংশগ্রহণ করে এবং ওই বিক্রিয়া পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়। অর্থাৎ বিক্রিয়ক থেকে যে উৎপাদ হবে, ঠিক আছে, বিক্রিয়ক থেকে উৎপাদ, আবার উৎপাদকে ভেঙে যদি আমরা ওই বিক্রিয়কগুলো পাই, তবে ওই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো কি উভমুখী বিক্রিয়া। বিক্রিয়ক থেকে যে বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয়, আবার একই সাথে উৎপাদ বিক্রিয়া করে পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। এখন কি তোমরা বলতে পারবে যে উভমুখী বিক্রিয়া কাকে বলে? হ্যাঁ ম্যাম, পারবো। হ্যাঁ, বলো। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সমদিক বা পশ্চাৎ দিক থেকে সংঘটিত হয় তাকে উভয়মুখী বিক্রিয়া বলে। হ্যাঁ, এটা আবার সহজ। হ্যাঁ, উভয়মুখী। সম্মুখমুখী মানে এক্ষেত্রে বিক্রিয়ক থেকে উৎপাদ, এই যে বিষয়টা রয়েছে সেটা হলো সম্মুখমুখী বিক্রিয়া। আবার অপোজিটে আমরা যদি বিবেচনা করি, উৎপাদটা ভেঙে পুনরায় আমরা কি পাবো? বিক্রিয়কগুলো পাবো। তাহলে পশ্চাৎ দিকে যদি বিক্রিয়াটা সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়াকগুলো বিক্রিয়া করে উৎপাদে, আবার উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হবে, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলবো উভমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ বলতে পারবেন? একমুখী বিক্রিয়ার একটা উদাহরণ। উভমুখী বিক্রিয়ার আমরা একমুখী পরে যাব। উভমুখী বিক্রিয়ার একটা উদাহরণ বলো।
হ্যাঁ, হাইড্রোজেন এবং আয়োডিন। হ্যাঁ, যারা ক্লাসে ছিলেন না তাদের জন্য আবারও একটু বলছি যে উভমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হাইড্রোজেন এবং আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। কি বললাম? হাইড্রোজেন ও আয়োডিন পরস্পরের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে। আবার দেখা যায় কি হাইড্রোজেন আয়োডাইডটা ভেঙে কিন্তু আমরা কি পাবো? হাইড্রোজেন এবং আয়োডিন ফিরে পেতে পারি। অর্থাৎ উৎপাদ থেকে বিক্রিয়ক, বিক্রিয়ক থেকে উৎপাদ, এভাবে হবে যে বিক্রিয়ায়, সে ধরনের বিক্রিয়াকে আমরা বহুমুখী বিক্রিয়া বলবো। তাহলে এখানে বহুমুখী বিক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা এটা দিতে পারি যে হাইড্রোজেনের সাথে আয়োডিনের বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইড একটি উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, হ্যাঁ, আরেকটা যেটা বিক্রিয়া, যেটা হলো বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য সেখানে তাপের প্রভাব রয়েছে। সেখানে কি রয়েছে? তাপের প্রভাব আমরা লক্ষ্য করি। এইটার উপর ভিত্তি করে, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপ কি উৎপন্ন হবে নাকি তাপের শোষণ হবে, এটার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ম্যাম দুই ভাগে। দুই ভাগে। তাহলে এখানে দুই ভাবে বলতে একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হলো তাপ হারি বিক্রিয়া। আমি আবারও বলছি, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় আমরা দেখতে পাবো যে তাপ শক্তি উৎপন্ন হবে, যে সকল বিক্রিয়ায় দেখা যাবে তাপ শক্তি উৎপন্ন হবে তাদেরকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। আর যেখানে দেখা যাবে তাপ শক্তির শোষণ হয়েছে, কোন একটা বিক্রিয়ায় তাপ শক্তির পরিমাণ কি হয়েছে? শোষিত হয়েছে বা কমে গিয়েছে, সেক্ষেত্রে হবে সেটা তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলবো আমরা? তাপ উৎপাদী বিক্রিয়া যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আর উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের বিক্রিয়া, যেটা হ্যাবার-বোস প্রণালীর মাধ্যমে একটা অ্যামোনিয়া উৎপাদন, অর্থাৎ অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে, অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা খুবই পপুলার একটা বিক্রিয়া, যেটা হলো হ্যাবার প্রণালীতে করা হয়, সেটা হলো হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের যে বিক্রিয়া, সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এই বিক্রিয়ায় তাপ শক্তির উৎপন্ন হয়। হাইড্রোজেনের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার ফলে সেখানে তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়াটার ক্ষেত্রে। অর্থাৎ এই বিক্রিয়া তাপ উৎপন্ন হয় বিধায় এখানে ড্যালেচের পরিমাণটা হবে নেগেটিভ। তাপ যদি উৎপন্ন হয় সেক্ষেত্রে ড্যালেচের মান কি হবে? নেগেটিভ দিব আমরা, ড্যাল এইচ। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু তাপের উৎপন্ন হবে, সেক্ষেত্রে ড্যালেচের মান ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? ড্যালেচ। আমরা ড্যালেচ চিহ্নটা দিয়ে এইচ বড় হাতে প্রকাশ করব। বিক্রিয়া তাপকে প্রকাশ করার জন্য ড্যালেচটা ব্যবহার করা হয়। আর বিক্রিয়া যদি তাপ উৎপন্ন হয় সেক্ষেত্রে ড্যালেচের মান হবে ঋণাত্মক। ড্যালেচের মান কি হবে? ম্যাম ঋণাত্মক। ঋণাত্মক, অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে আয়রন প্রভাবকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য প্রভাবক হিসেবে কিন্তু আয়রন এবং 20 থেকে 25 ডিগ্রি অ্যাটমসফিয়ার চাপ এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করা হয় এবং এই বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন করা হয়, যার কারণে এর ড্যালেচের মান -92 কিলোজুল। -92 কিলোজুল যেহেতু তাপ উৎপন্ন হয়েছে। কখনো যদি তোমরা দেখো কোন একটা বিক্রিয়ার পাশে ড্যালেচ লিখে সেখানে নেগেটিভ দেয়া হয়েছে, তাহলে তোমরা কি ধরে নিবে? এই বিক্রিয়াটা কি তাপ উৎপাদী বোঝাচ্ছে নাকি তাপ হারি বোঝাচ্ছে? যদি ড্যালেচের মান ঋণাত্মক পাও, ড্যালেচের মান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, আর যদি দেখা যায় যে আমরা ড্যালেচের মান পজিটিভ পাচ্ছি, অর্থাৎ সেক্ষেত্রে তাপের শোষণ হয়েছে, ওই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শক্তি শোষণ হয়েছে বুঝতে হবে এবং বিক্রিয়াটা হবে তাপহারী বিক্রিয়া। এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ড্যালেচের মান সবসময় কি ব্যবহার করা হয়? পজিটিভ চিহ্ন ব্যবহার করা হয়। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে তাপহারী বিক্রিয়া কাকে বলে? বিজারণ আর জারণটা আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ, জারণ মানে বিজারণ। বিজারণ ওকে, হচ্ছে হ্যাঁ যে বলো। জারণ বিজারণ বিক্রিয়ার সময় বিক্রিয়ক কর্তৃক ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াকে বিজারণ বলে। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ হবে। তুমি আগে খাতা কলম নাও, আমি বলছি। তুমি জারণ লিখো, খাতার পাশে খাতায় লিখো জারণ। জারণের ক্ষেত্রে খেয়াল রাখবে ইলেকট্রন ত্যাগ হবে। জারণের ক্ষেত্রে সবসময় কি হবে? জারণ বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন ত্যাগ হবে, আর যে ইলেকট্রন ত্যাগ করবে সে হলো বিজারক।
যে ইলেকট্রন ত্যাগ করবে সে হলো বিজারক। ঠিক আছে, তোমার কাছে হ্যাঁ। জারণ আর বিজারক এটা ক্লিয়ার হয়েছে। এরপরে বললাম বিজারক। বিজারণ বলতে ইলেকট্রনের গ্রহণ হবে। বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের কি হবে? গ্রহণ হবে। ঠিক আছে, সেখানে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ যে ইলেকট্রন গ্রহণ করবে সে হলো জারক পদার্থ। যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি পদার্থ হবে? ম্যাম যে ইলেকট্রন গ্রহণ করবে সে হচ্ছে বিজারণ, হ্যাঁ, বিজারণ প্রক্রিয়া, প্রক্রিয়াটা হলো বিজারণ। আর আর যে পদার্থ ত্যাগ করবে সে হচ্ছে জারণ। হ্যাঁ ত্যাগ করবে জারণ। আর জারক বিজারক আর পদার্থ জারণ বলতে- বিজারণটা একেবারেই মনে রাখতে পারতেছি না। হ্যাঁ, এই জারণ বিজারণ তুমি আগে জারণ বিজারণটা মনে রাখো, মানে অপোজিট। জারণ হলো ইলেকট্রন ত্যাগ করবে, যে বিক্রিয়ায় আমরা দেখা যাবে ইলেকট্রন ত্যাগ করে যোজনীর সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রন ত্যাগ করে যোজনীর সংখ্যা বৃদ্ধি পাবে, সেটা হবে জারক। ঠিক আছে, আর যে ইলেকট্রন গ্রহণ করবে যোজনীর সংখ্যা হ্রাস পাবে। আমি পুরাতন নতুন দুটো মিক্স করে বলছি, যে যেখানে ইলেকট্রনের গ্রহণ হবে সেটা হবে বিজারক, আর যে ইলেকট্রন ত্যাগ করবে সে হলো জারক পদার্থ, আর যে ইলেকট্রন গ্রহণ করবে সে হলো বিজারক পদার্থ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তবে হ্যাঁ, এখন তাহলে ক্লিয়ার হয়েছে? এখন কি কনফিউশন? তুমি তাহলে আমাকে আরেকবার বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। না ম্যাম এখন বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে তোমাদেরকে আজকে তোমাদের হোমওয়ার্ক হলো জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় সেটা কিভাবে ব্যাখ্যা করবে। আমি তোমাদের কাছে একটা উদাহরণ দিয়ে সেই বিষয়টা বুঝিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরেকটা উদাহরণ দিয়ে এভাবে যে জারণ বিজারণ সংঘটিত হয়েছে হ্রাস বৃদ্ধির মাধ্যমে একই সাথে জারণ বিজারণ সংঘটিত হয়েছে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করে দিবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ওকে। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক হলো এটা, জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় ব্যাখ্যা করো। তোমরা সকলে হোমওয়ার্ক করে জমা দিবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে তোমাদের ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ম্যাম আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।